আজকে স্কুলে আসেনি। সকাল থেকে পেট ব্যথা ভীষণ। নজরুল রাবেয়াকে ডেকে বলল, ওর আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, বাড়িতে থাক, খেয়াল রাখিও মেয়ের। ছোট্ট একটা কথা, অথচ রাবেয়াকে ভীষণভাবে নাড়িয়ে দিল। কেমন আদর আদর লাগছে শুনতে। তরু নজরুলের মেয়ে না, তবুও নজরুল যখন তরুকে মেয়ে বলে কথা বলে, রাবেয়ার মনে হয় দুনিয়ার সব সুখ বুঝি সে পেয়ে গেছে। তরু মায়ের কোলে মাথা রেখে শুয়ে রইল। রাবেয়া মেয়ের পেটের উপর গরম সেঁক দিচ্ছে। নজরুল খানিকক্ষণ পর আবারও এলো একটা পেপার মোড়ানো প্যাকেট হাতে নিয়ে। কোনো কথা না বলে প্যাকেটটা রেখে চলে গেল। রাবেয়া দেখার আগে শাশুড়ি আর ননদ ছুটে এলো। নজরুল চুপি চুপি কি এনেছে তা দেখার জন্য। ভেতর থেকে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট বের হতেই সালেহার চেহারা বিবর্ণ হয়ে গেল। রাবেয়ার এত হাসি পেল, কিন্তু হাসলো না। নাজমাকে বলল, দেখলে মা, তোমার পোলা কেমন ভেড়া হয়ে গেছে, এখন এসব প্যাডও কিনছে। লজ্জা শরমের মাথা খেয়ে বসেছে। তরু বলল, প্যাড এরকম নেগেটিভলি নিচ্ছেন কেন আন্টি? একটা মেয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আপনি জানেন না? সালে বলল, খবরদার মাইয়া, গলা উঁচায় কথা বলবা না। তোমাকে মা মাইয়া লাজ লজ্জা না থাকতে পারে, আমার কাছে ছি ছি। মাইয়ার শরীর খারাপ, এইসব জিনিস আমার পোলার হাতে কিনাইতে তোমার শরম লাগে না? এত বেহায়া তুমি? রাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এরকম অপবাদের জবাব দেওয়ার ভাষা তার জানা নেই। যেখানে সে কিছুই বলেনি নজরুলকে। তরু চুপ রইল। উঠে বসে বলল, আপনি আমার মাকে এভাবে অপমান করছেন কেন? কিসের ভিত্তিতে? আপনি কি শুনছেন আমার মাকে এসব কিছু আনার কথা বলতে? না জেনে কেন অপদস্থ করছেন তাহলে? আর প্যাড আপনার কি মনে হয় প্যাড কি যৌন উত্তেজক কিছু, যে এর কথা প্রকাশ্যে বলা যাবে না? আপনাদের মানসিকতা এত নিচু কেন? প্যাড একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। তাছাড়া আঙ্কেল, আমরা কেউই বলিনি। আঙ্কেল আপনাদের মতো নোংরা মানসিকতার মানুষ নয় বলে বুঝতে পেরেছে আমার অসুবিধাকে। উনি একজন বাবা, আর যাদের বাবা অথবা মা যে কোনো একজন থাকে, তাদের কাছে তিনি উভয়ের দায়িত্ব পালন করতে হয়। আঙ্কেল নিশ্চয় নাজিয়ের জন্য কিনতে হয়েছে, সেও তো আন্টি নেই। আঙ্কেল নিজেই তাই মায়ের ভূমিকা পালন করছে। এর জন্য উনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে দোষের কি আছে? নাজমা বলল, মা দেখলে তেজ কি দেখলা? সালেহা এগিয়ে এসে বলল, এই তেজ পানি কইরা দেওয়ার 1-2 এর কাম আমার, বুঝলি? পাংখা গজাইছে, অপেক্ষা কর 2টা দিন, কাইটা দিমু। তরু চমকে গেল। এরা কি ভয়ঙ্কর লেভেলের নিচু মনের মানুষ? রাবের বুকের ভিতর কেঁপে উঠল। এরা তরুর কোনো ক্ষতি করবে না তো? রাবের হঠাৎ মনে হলো তরু এখানে না থাকাই ভালো হবে। এরা নয়তো তার মেয়েকে শান্তি দিবে না। ব্যাপারটা তরু বুঝলো, এরা তাকে সহ্য করতে পারছে না। তরু সিদ্ধান্ত নিল 2-1 দিনের মধ্যে চলে যাবে। এমনিতে তরু এখানে পাকাপাকিভাবে থাকতে আসেনি। এখানে তরু এসেছে মাকে দেখতে, বেড়াতে। কিন্তু এরা ভেবেছে তরু বুঝি স্থায়ী হতে এসেছে, যার জন্য এরা ভয় পাচ্ছে। তরু না থাকলে যদি মায়ের সংসার সুখী হয়, তবে তরু তাই করবে। মায়ের সুখ ছাড়া তরু চাওয়ার কিছু নেই। ভাইজান স্কুল ছুটির সময় তরুর স্কুলের সামনে গিয়ে দাঁড়ালো। মন কিছুতেই মানতে পারছে না লতার কথা, মন বিশ্বাস করতে চাইছে না, তাই চলে এসেছে তরুকে দেখতে। একে একে সবাই বের হতে লাগলো। লতাকে দেখে ভাইজান একটু আড়ালে গিয়ে দাঁড়ালো। লতা তবুও চোখ গেল ভাইজানের দিকে। হেসে ফেলল মনে মনে লতা। ভাগ্য তার সহায় আছে, তা নাহলে আজকেও তরু স্কুলে আসে না, আর ভাইজানও এসেছে তরুর জন্য। একে একে স্কুল খালি হয়ে গেল। ভাইজান স্কুলের সামনে একটা দোকানের বেঞ্চে ধপ করে বসে পড়ল। বুকের বাঁ পাশে কিসের যেন অচেনা এক ব্যথা তার উপস্থিতি জানান দিচ্ছে চিনচিন করে। ভাইজান কেমন একে একে লাগছে নিজেকে। তরু কি একেবারে হারিয়ে গেল? তবে কি তরু ভাইজানকে ভালোবাসেনি কোনোদিন? কেন এরকম করলো তরু? এভাবে কেন ছেড়ে গেল? ভাইজান কিছুতেই তরুকে হারিয়ে ফেলাটা মেনে নিতে পারছে না। জীবনে প্রথম এবং শেষ তো তরুকে নিয়েই ভেবেছিল ভাইজান। তরুকে নিয়ে স্বপ্ন সাজিয়েছিল, সেই সব স্বপ্ন তরু এভাবে ভেঙে দিল। নজরুল সন্ধ্যায় বেলায় বাড়ি ফিরল কয়েক রকম খাবার নিয়ে। রাবেয়ার হাতে দিতে বলল সবাইকে দিতে। রাবেয়া খাবার টেবিলে মোগলাই, বার্গার, জালি কাবাব সবার প্লেটে সাজিয়ে সবাইকে নাস্তা করতে বলল। সালেহার নাজমা মুখ ভোঁতা করে এসে
বসলো খেতে। নজরুল মা বোনের মুখ অন্ধকার দেখে রাবেয়ার দিকে ইশারা করলো, চোখের ইশারায় জানতে চাইলো কিছু হয়েছে কিনা। রাবেয়া ঠোঁট উল্টিয়ে জানালো সে জানে না। তরু খাওয়া শেষ করে বলল, আঙ্কেল আমি আগামীকাল বাড়ি চলে যাব, অনেক দিন তো বেড়ালাম। নজরুল অবাক হয়ে বলল, বাড়ি যাবে মানে? এটা কি তোমার বাড়ি না তরু? তরু হেসে ফেলে শুনল, তারপর বলল, ওটা যে আমার বাবার বাড়ি আঙ্কেল, আমার বাবার সব স্মৃতি ওখানে আছে। নজরুল নরম স্বরে বলল, এটাও তো তোমার মায়ের বাড়ি, তুমি জানো না হয়তো, এই বাড়িটা আর আমার কিছু সম্পদ আমি তোমার মায়ের নাম দলিলপত্র করে দিয়েছি। তাহলে তুমি কেন হীনমন্যতায় ভুগছো তরু? তরু বলল, না আঙ্কেল, হীনমন্যতা না। আমার মা আমাকে নিয়ে একটা সময় অনেক কষ্ট করেছে, অনেক আঘাত সয়েছে। আল্লাহ আমার মায়ের ধৈর্য পরীক্ষা নিয়েছেন হয়তো। আমার মা সেই পরীক্ষায় জয়ী হয়েছে বলে সম্ভবত আপনাকে পেয়েছে তার জীবনসঙ্গী হিসাবে। আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। তবু জানেন আঙ্কেল, আমার বাবার বাড়ি আমার জন্য সব কিছু। ওখানে আমার কেউ না থাকতে পারে, কিন্তু আমার বাবার সব স্মৃতি আছে। তরু না থাকলে যে আমার বাবাকে কেউ মনে রাখবে না। এই যে কতদিন বাবার কবর দেখতে যায় না, বা আব্বা নিশ্চয় মন খারাপ করে আছেন। বাবার কবরটা দেখলে কি যে শান্তি লাগে আঙ্কেল, মনে হয় এই যে এখানে বাবা ঘুমিয়েছে, ঘুম ভাঙলেই তরুকে খুঁজবে। তরুর কথা শুনে নাজিয়ার দুই চোখ টলমল করে উঠল। মাকে মনে পড়ছে ভীষণ। নতুন মা যতই আদর করুক, তবুও দিন শেষে মনে হয় নিজের মা তো নেই। কি এক অদ্ভুত ব্যাপার, এই দুনিয়ার সব কিছুর বিকল্প হয়, শুধু মা বাবার বিকল্প হয় না। রাবে আলগোছে চোখ মুছে নেয়। নাজমা দেখে বলেন, দেখলে মা, আমার ভাইয়ের ঘর করে আবার আগে স্বামীর লইয়া কান্দে, বেহায় মেলোক। নজরুল রাগ করে বলল, নাজমা মুখ সামলে কথা বল, রাবেয়া তোর ভাবি হয়। সম্মান দিয়ে যদি কথা বলতে না পারিস তবে কথা বলবি না, ওকে অপমান করবি না। আমি এসব বরদাস্ত করব না। সালেহা বলল, বউয়ের গোলামি করতেছিস? এরকম ভেড়া তো আমার পোলা হয় নাই, তুই এরকম হইলি কেন? নজরুল হেসে বলল, বউয়ের পাশে থাকা যদি গোলামি হয়ে থাকে তাহলে না হয় হলাম মা। যাই হোক, তরু যেখানে তোমার বাবার আবেগ জড়িয়ে, সেখানে আমি আর কিছু বলার নেই। তবে অনুরোধ করব, মাঝে মাঝে এসে তোমার মাকে দেখে যাবে। তোমার মা তোমাকে ছেড়ে কতটা মানসিক কষ্টে থাকবে তা তুমি নিশ্চয় জানো। কোনো কিছু মনে না রেখে যখন ইচ্ছে চলে আসবে। তরু মাথা নাড়িয়ে সায় দিল। আমেনা বসে আছে উঠোনে, হাতে ঝাড়ু। হাঁপ ধরে গেছে তার উঠোন ঝাড়ু দিতে। এত বড় উঠোন ঝাড়ু দিতে আমেনার দম বন্ধ হয়ে আসে। আগে রাবেয়া থাকতে সকাল বিকেল দুইবার ঝাড়ু দিত। উঠোন বাড়ি সব ঝকঝক করত। যতই হোক, রাবেয়ার নিজের সংসার, মায়া ত্যাগ করা কি এত সোজা? সেই জন্য বোধহয় না বললেও নিজের ঘরদোর সব মুছে পরিষ্কার করে রাখত। এখন অবস্থা পাল্টেছে। আমিনার শরীর আর ধৈর্য কোনোটাই কুলায় না। কাজ দেখলে উল্টে মাথা গরম হয়ে যায়। কাজ করানোর জন্য কাউকেই পাচ্ছে না। আমিনা আজ 3 দিন পর উঠান ঝাড়ু দিচ্ছে। আমিনা স্কুল থেকে তরু ফিরল আজ বাড়িতে। সকালে নজরুল তাকে স্কুলে দিয়ে গেছে। রাতে নজরুল তরুকে একটা মোবাইল এনে দিয়েছে। এত দামি মোবাইল তরু এই প্রথম ছুঁয়ে দেখলো। লতার কাছেও একটা স্মার্টফোন আছে, কিন্তু তরু কখনো ছুঁয়ে দেখতে চায়নি। অন্যের জিনিসের উপর তরু কখনোই কোনো আগ্রহ ছিল না। এই প্রথম নিজের ফোন পেয়ে তরুর কেমন আনন্দ হচ্ছে। নজরুল সকালে আসার সময় বলল, তোমার মাকে প্রতিদিন ভিডিও কল দিও, তাহলে তোমার মায়ের ভালো লাগবে তোমাকে দেখলে। তোমার মোবাইলে নগদ অ্যাকাউন্ট খুলে দিয়েছি, অল্প কিছু টাকাও আছে তোমার হাত খরচ। আমি জানি আমি তোমার বাবা হতে পারবো না তরু, কিন্তু তোমার আঙ্কেল হিসেবে আমি আমার সাধ্যমতো তোমার জন্য কিছু করতে চাইলে আশা করছি তুমি নিষেধ করবে না। ভেবো না আমি এসব ফ্রিতে করতে চাইছি। তোমার মা আমার নাজিয়ার যেভাবে যত্ন করে তার তুলনায় আমার এসব একেবারে নগণ্য। তবুও একটু চাচ্ছি যে আমার সংসার সুখে রাখছে তার মনটা যাতে আমি খুশি রাখতে পারি। তাই তুমি এসব নিয়ে কখনো কিছু মনে করো না। আর আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তুমি যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমাকে জানাও। আমি তাহলে ভেবে নেব একটু হলেও তোমার বাবার মতো হতে পেরেছি। তরু মুগ্ধ হয়ে শুনল নজরুলের কথা। নিজের এত আনন্দ হলো তরুর, তাহলে ভুল সিদ্ধান্ত নেয়নি। মা নিশ্চয়ই সুখী হবেন। স্বামী একজন মেয়ের সবচেয়ে বড় সাপোর্ট। নজরুল আঙ্কেল ঠিক থাকলে ওনার মা বোন যতই যা করুক অসুবিধা নেই। আমিনা সালাম দিল তো তরু। আমিনা চমকে উঠলো তরুকে দেখে, বিড়বিড় করে বলল, তুই এখানে চলে এলি কেন? তরু হেসে বলল,
কি বলেন চাচি? আমার বাড়ি এটা, আমার বাপের নিজের রক্তের পানি করা টাকা এই বাড়ি। আমার বাড়িতে আমি আসবো না? কেন আসবো না? না আসবে না তা কি আপনার কাছে অনুমতি চাইতে হবে? আপনারা উল্টে আমার কাছে পারমিশন নেবেন। আমি কেন নেব? লতা বিরক্ত হয়ে তাকিয়েছে। লতার মাথা ভীষণ গরম হয়ে গেছে তরু যখন বলল আজকে বাড়িতে চলে আসবে। লতা চিন্তা ভাইজানকে নিয়ে। তরুর এসব চ্যাটাং চ্যাটাং কথা শুনে লতার মেজাজ খারাপ হয়ে গেল। তরুকে ধাক্কা দিয়ে বলে, কি বললি তুই তরু? বেশি চালাক হয়েছিস না? আমার মায়ের সামনে তুই এরকম বেয়াদবি করছিস কোন সাহসে? লতার হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল তরু। সাহসে না পাগল অধিকারে। এই বাড়ির উপর সম্পূর্ণ অধিকার একমাত্র আমার, বুঝলি? তোরা বলতে পারিস এক টাইপের রোহিঙ্গাদের মতো। যতই তোরা এখন জোর জবরদস্তি করে থাকছিস, দিন শেষে কাগজে কলমে সব কিছু একমাত্র মালিক আমি, সেটা ভুলে যাস না। তাই আমার অধিকার আছে কথা বলার। আর অধিকার আছে বলে আমি সাহস দেখাচ্ছি। আমাকে ঘাটাতে আসিস নাই কেউ। আমি ছেড়ে দেওয়ার মতো মেয়ে নই আমার মায়ের মতো। আমার মা ভয় পেত সবাইকে, তবে আমি পাই না, মনে রাখিস। যেভাবে আছি সেভাবে থাক। আমার সাথে তেরা কথা বলতে আসিস না কেউ নেক্সট টাইম। তরু চলে গেল নিজের রুমে থেকে। আমিনা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। তরু এসব কি বলে গেল? দিন দিন এই মেয়ের ভীষণ সাহস বেড়েছে। তরু যাওয়ার সময় রুমে তালা দিয়ে গিয়েছিল। যদিও তার রুমে তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই, তবুও দিয়েছে সবাইকে বোঝানোর জন্য যে খুব একটা ছাড় দেওয়ার মানুষ নেই। তালা খুলে গিয়ে তরুর হঠাৎ করে কেমন মন খারাপ হয়ে গেল। আগে স্কুল থেকে ফিরে প্রথমে রুমে ঢুকে মাকে ডাকতো তরু, মা বেঁচে আছে। অথচ তরু এখন আর চাইলে মাকে ডাকতে পারবে না। এত কষ্ট হচ্ছে ভাবতেই তরুর। কয়েকদিন আবদ্ধ থাকায় রুমের ভেতরটা কেমন ভ্যাপসা লাগছে। তরু ঢুকতে দেখতে পায় দরজার নিচ দিয়ে ভাইজানে দেওয়া অনেকগুলো চিঠি। মুহূর্তে তরুর চেহারার রং পাল্টে যায়। এতক্ষণ ঝগড়া করে বিক্ষিপ্ত হয়ে মনটা কেমন প্রশান্তি নেমে আসে এক মুহূর্তে। বুকের ভেতর জ্বলতে থাকা আগুনে যেন কেউ পানি ঢেলে দিয়েছে। তাকে ভালোবাসার জন্য একজন মানুষ এসেছে, এই কথা ভাবলে অশান্ত মন শান্ত হয়ে যায়। সবগুলো চিঠি কুড়িয়ে নিল। প্রায় 10-12 দিন দেখা হয়নি, কথা হয়নি, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল দুজনের। তরু মনে মনে ভাবতো, তার যেমন সময় অসময়ে ভাইজানকে মনে পড়ে, তেমনই কি ভাইজানেরও মনে পড়ে? তরুর বিরহে ভাইজানের ভালোবাসা কি বাড়ছে নাকি তরুকে ভুলে গেছে কে জানে? সঠিক মানুষকে ভালোবেসেছে তরু। এখন মনে হচ্ছে না সে সঠিক মানুষকে ভালোবেসেছে। সবগুলো চিঠি তরু নিজের ড্রয়ারে লুকিয়ে রাখলো। তারপর জামা কাপড় চেঞ্জ করে রুমটা ঝাড়পোছ করতে লাগলো। গুনগুনিয়ে গান গাইতে তরু কাজ করছে। তরুর দরজার সামনে দাঁড়িয়ে রাগে আগুন হচ্ছে লতা। কিছুতেই মেনে নিতে পারছে না তরুর ফিরে আসা। ভাইজানকে অন্য কেউ পেয়ে যাবে, এটা লতা কিছুতেই মানতে পারছে না। কাজ শেষে তরু খেতে লাগলো। নিজ হাতে গিয়ে আজ খাবার বেড়ে নিল। আমিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিনা তীক্ষ্ণ দৃষ্টি দেখে তরুর হাসি পেল খুব। আর একটু রাগাতে তরু আজ মুরগির রান নিজের পাতেই তুলে নিল। সবসময় লতা আর লাবিব দুজনে প্রাণ খায়। তরু জানে রান হোক বা অন্য পিস মাংস তো মাংসই, এত ভেদাভেদ কিসের? একটা হলেই হলো। কিন্তু আজকে যেন তরু ইচ্ছে করে কাজটা করলো যাতে আমিনা একটু হলেও বুঝে যে তরু ভাগ ছেড়ে দেওয়ার মেয়ে না, আর মেনে নেওয়ারও মেয়ে না। পেট নিয়ে তরু চেয়ারে বসলো। তারপর মোবাইলে ক্যামেরায় গিয়ে ভিডিও রেকর্ডার অন করে ব্যাক ক্যামেরা দিয়ে মোবাইলটা একটু দূরে সরিয়ে রাখলো। তরু জানে আমিনার এতটা স্পর্ধা সহ্য করতে পারবে না। বিশেষ করে তার সন্তানদের খাবারে তরু ভাগ বসেছে, এটা মানতে পারবে না আমিনা। আমিনা থমথম সরে বলল, রানের এই টুকরো লাবিবের জন্য রাখছে, তুই নিলি কেন? ওরা তো সবসময় খেয়ে চাচ্ছি, আমারও অধিকার আছে রান খাওয়ার। আজকে লতা খাচ্ছে, অন্যদিন রান্না করলে লাবিব খাবে, আমি একটা খাবো, সহজ হিসাব। আমিনা আর সহ্য করতে পারলো না। ভারী শরীর নিয়ে ধপধপ করে এসে তরু চুল চেপে ধরলো। সাহস বাড়ছে খুব তোর? খাকির মাইয়া, এত সাহস হইছে তোর? আমার উপরে কথা কইস, আমারে জ্ঞান দিস? তোর শান্ত রইল। আস্তে করে আমিনার হাত ছাড়ি বলে, আমি বড় হয়েছি চাচি, আমার গায়ে হাত দেওয়ার বয়স এখন আর নেই আপনাদের। আমিনা তোর ভাতের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বলল, 2 দিন বৈরাগী ভাতের অন্ন খুব পাখনা গজিয়েছে না তোর? মা ড্যাশ। আমিনা রে এখনো চিনতে পারস নাই তোরা? তোর মোবাইল নিয়ে আমিনার দিকে তাকালো, এরপর ভিডিও অফ করে বললো, তুমি এতক্ষণ যা যা বলছো আর
করছো সব আমার এখানে রেকর্ড, এইগুলো সব পরবর্তী প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। চাচি, আমাকে এত হালকাভাবে নেওয়া তোমাদের উচিত হয়নি। আমি ছাড় দেওয়ার মেয়ে না, মনে রেখো। এতদিন শুধু মায়ের জন্য চুপ থাকতে হয়েছে। আমার মা ভীতু মহিলা। আমি না, মনে রেখো। আমি না, হয়ে গেল তরুর কথা শুনে। ভিডিও করেছে রে তরু? কেন করেছে? কি করবে এসব দিয়ে? লতা এইসব নাটক দেখে হা করে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? তরুর এরকম তেজি রূপ লতা কখনো ভাবতে পারেনি। লতা বুঝতে পারলো ভাইজানকে পাওয়া আর লড়াই খুব একটা সহজ হবে না তার। কঠিন হোক তবুও লতা ছাড়বে না কিছুতেই। লতাকে পড়তে বসেছে ভাইজান। বিমর্ষ হয়ে বসে আছে চেহারা। এভাবে একটা মানুষ বলা কওয়া ছাড়া হারিয়ে যেতে পারে? একটা বড় মনে পড়লো না ভাইজানের কথা? ভালোবাসা, কমিটমেন্ট, সব কিছু এত ঠুনকো। তরু তার ভালোবাসা এভাবে ইগনোর করলো। তরু জানে এই সময়টা ভাইজান লতাকে পড়ায়। চুপিসারে তরু এসে লতার রুমের দরজার বাইরে কান পাতলো। লতা আজ সাহস দেখালো কিছুটা। ভাইজান এখনো জানে না তরু এসেছে। লতা ভাইজানের হাতের উপর হাত রাখলো। শখ খেলে যেন ভাইজান চমকে উঠে হাত সরিয়ে নিল। বিরক্ত হলো লতা। এত ঢং কিসের এই লোকের? লতা যেন তার বস্ত্রহরণ করছে এমন করে চমকে উঠছে কেন? চেহারায় কষ্টের ছাপ ফুটিয়ে লতা বলল, এমন মন খারাপ করে থাকেন না ভাইয়া। পড়াতে বসে আপনার এরকম মন কষ্ট আমার ভালো লাগে না জানেন। আমার ইচ্ছে করে আপনার সব মন খারাপ দূর করে দিতে, আমার সব সুখ আপনাকে দিয়ে দিতে। আপনার মুখে হাসি দেখতে চাই আমি। ভাইজান নিজের রাগ সংবরণ করে বলল, তোমার এই উদারতা কি সব ছেলেদের জন্য হয় নাকি লতা? অন্য কারো যদি দরকার হয় তবে তাদের কষ্ট দূর করা। আমার লাগবে না। আমার ভালোবাসার মানুষের সামনে এরকম হাজারটা লতা ফিকে লাগে আমার কাছে। এতটা সাহস দেখাতে যেও না লতা। আমার হাত ধরার মতো স্পর্ধা হাত দেখিও না। আজকে হাত সরিয়ে দিলেও পরের বার যে আমার হাতে থাপ্পড় খাবে না তার নিশ্চয়তা আমি দিতে পারবো না। লতার মুখ অপমানে লাল হয়ে গেল। ভাইজান উঠে দাঁড়ায়। চেয়ার টান দেবার শব্দ শুনে তরু দ্রুত সরে যায়। ভাইজান উঠে চলে যায়। আজকে আর পড়াবে না, মেজাজ খারাপ হয়ে গেছে। ভাইজান চলে যাওয়ার পর থেকে লতা বসে বসে নিজের ডান হাত দেখছে। এই হাতটা আজকে সারাদিন লতা আর ধুবে না। এই হাতে ভাইজানের স্পর্শ লেগে আছে, ভাইজানের ঘ্রাণ লেগে আছে। লতা ডান হাতটা বুকের উপরে নিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। তরুর ভীষণ রাগ হলো লতার উপর। এই মেয়ে এত বেহায়া কেন? অন্যের জিনিসের ওপর নজর কি এদের যাবে না? মনে মনে তরু বলে, যেই হাত দিয়ে আমার মানুষের গায়ে হাত দিছে দেখ সেই হাত আমি কি করি। প্রায় 20 মিনিট পর তরু এলো লতার রুমে। লতা তখনও খাটের উপর বসে কল্পনার রাজ্যে ভেসে বেড়াচ্ছে ভাইজানকে নিয়ে। তরু হেসে বলল, লতা কি করছিস? লতা মুচকি হেসে বলে, কিছু না। তরু মুচকি হাসলো। তারপর বলল, শোন, তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কৌতূহলে লতা তাকালো তরুর দিকে। দুই চোখে কৌতূহল উপচে পড়ছে তার। তরু মুচকি এসে বলল, চোখ বন্ধ কর, সারপ্রাইজ। লতা সরল মনে বিশ্বাস করে নিল তরুর কথা। চোখ বন্ধ করলো। তরু লতার ডান হাত টেনে নিয়ে নিজের কোলে রেখে টিস্যু পেপার থেকে একটা জিনিস লতার হাতের মুঠোয় ছেড়ে দিয়ে মুঠো বন্ধ করে নিল। তারপর উঠে দাঁড়িয়ে বলে, এবার চোখ খোল। লতা চোখ খুলতে তরু বলে, সারপ্রাইজ? হাতের মুঠো খুলে লাফিয়ে উঠল তারা। লতা। তরু লতার হাতের মুঠে একটা মরা টিকটিকি এনে দিয়েছে। লতার সারা শরীর কেমন ঘিন ঘিন করতে লাগলো। চিৎকার করে লতা ছুটলো বাথরুমের দিকে। তরু এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করল। তরু মনে মনে বলল, আমার মানুষের সব কিছু আমার, তার হাত ধরার অধিকার কারণেই। আমি এক চুলও ছাড় দিব না আর কোনো কিছুতে। এবার বসে বসে টিকটিকির স্পর্শ অনুভব কর তুই। লতা কয়েকবার সাবান দিয়ে হাত ধুয়ে নিল, তবুও কেমন গা গুলিয়ে আসছে। হাত ধুতে ধুতে লতা থমকে যায়। তরু এই কাজটা কেন করলো? লতা তো ভাইজানের স্পর্শ অনুভব করছিল, অথচ এখন সেই হাতে টিকটিকি স্পর্শ। তাহলে কি তরু ঘটনা জানে? কিন্তু কিভাবে? ভাইজানের সাথে তরুর কথা হয়নি, লতা শিওর। তার মানে তরু কি লতাকে পাহারা দিচ্ছিল? রাগী লতার কপালের রগ দপদপ করছে। তরু এত চালাক, কখনো তো বুঝতে পারেনি লতা। রাতের বেলা ভাইজানের খাবার বেড়ে আমিনা লতাকে বলল, যা তোর স্যারকে খাবার দিয়ে। লতা বলল, তরুকে বলো আমি পারবো না। তরু সন্ধিহীন দৃষ্টিতে তাকালো লতা দিকে। উদ্দেশ্য কি লতার? আমিনা বলা লাগলো না। তরু নিজেই প্লেট তুলে নিল হাতে। তরু যাওয়ার পর মুহূর্তে লতা উঠে গেল তরুর পেছন পেছন। লতা 100% শিওর হতে চায় ভাইজান আর তরুর ব্যাপারটা, তাই তরুকে পাঠিয়েছে। দরজায়
নখ হতে ভাইজান বলল, দরজা খোলা। তরু ভেতরে ঢুকে টেবিলের উপর ট্রে রাখতে ভাইজান চমকে তাকায়। তরু এসেছে, স্বপ্ন দেখছে না তো? দুই চোখ কষলে নেয় ভাইজান। না, সত্যি তরু এসেছে। এক মুহূর্ত দেরি করে না, শক্ত করে বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় তরুকে ভাইজান। তরু বাধা দিল না, অভিমান সুরে ভাইজান বলল, কেন হারিয়ে গেলে এভাবে? আমাকে এত কষ্ট কেন দিলে? কেন বলে গেলে না? একসাথে এত প্রশ্ন করলে কোন প্রশ্নের উত্তর দেবো বলুন? লতা সন্তর্পণে উঠে এসে এলো ছাদে। তরু কান খাড়া রইল। মৃদু একটু শব্দ কানে আসতে তরু ভাইজানকে ছেড়ে দিল। একটা কাগজ ভাইজানের টেবিলের উপর রেখে বের হলো। লতা দেওয়ালের সাথে কান পেতে রাখলো ভেতরের কথা শোনার জন্য। হুট করে দরজা খুলে তরু বেরিয়ে আসে। লতা কি করবে ভেবে পেল না। তরু এগিয়ে এসে বলল, তুই এখানে কি করছিস? আমতা আমতা করে লতা বলল, স্যারের কাছে এসেছি। তো চাচি যখন খাবার নিয়ে আসতে বলছিল তখন এলি না কেন? লতা বলল, আমি একটা অঙ্ক বুঝতে এসেছি এখন। তরু হেসে বলল, বই খাতা কলম ছাড়া কিছুই নেই তোর কাছে? নাকি সব মুখস্থ করে নিয়ে এসেছিস প্রশ্নসহ? লতা মুখ অপমানে লাল হয়ে গেল। লতা এই কাজটা করতো পরীক্ষার সময়, অঙ্ক মুখস্থ করে নিত। তরু তাই তাকে লজ্জা দিচ্ছে। ঘড়িতে রাত এখন 11:17। ভাইজান কল দিল কাঙ্ক্ষিত নম্বরে। ফোনের ওপাশে থাকা মানুষটা কল রিসিভ করতে কিছুক্ষণ সময় নিল। ফোনটা তার হাতের কাছে ছিল, কিন্তু তবুও বুকের ভেতর কেমন কেঁপে উঠল এক কল আসায়। রিসিভ করতে অদ্ভুত এক শিহরণ জাগে। ভাইজান অভিমানী সুর, কোথায় ছিলে তরু? আমাকে না বলে কেন চলে গিয়েছিলে এভাবে? তরু হাসে, বড় তৃপ্তির হাসি তার। একটা মানুষ তার হারিয়ে যাওয়া চিন্তা করে, এটা বারবার তরুকে আন্দোলিত করে। মন খারাপ বলে তোর এখন নিজের মানুষ আছে তরু, আর ভয় নেই তোর। তরু ভয় পায় না। ফিস ফিস করে বলে, না গেলে তো জানতেই পারতাম না আপনি আমার জন্য একটা দিওয়ানা। আমি সবগুলো চিঠি পড়েছি জানেন। একটা চিঠি পড়ি আর আমার বুকটা আনন্দে ভরে ওঠে। আমার মায়ের পর কেউ আমার জন্য কখনো এত চিন্তা করেনি আপনি ছাড়া। আমি আপনাকে ভালোবাসি তরু। তরু চোখ বন্ধ করে ফেলে, দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে। রাতে খাবার দিয়ে আসার সময় তরু কাগজে নিজের ফোন নাম্বার লিখে দিয়ে এসেছিল ভাইজানকে। বাকিরা দুজনে কাটিয়ে দিল গল্প হাসি গানে। প্রেয়সী খুশি করতে নিজের বেসুরো গলায় গান শোনালো ভাইজান। তরু খিলখিল করে হাসলো। পরদিন সকালে স্কুল যাওয়ার সময় তরুর সাথে লতা কথা বলল না। তরু পাত্তাও দিল না আর। বিকেলে লতা স্কুল থেকে ফিরে অজ্ঞান হয়ে গেল। আমিনা আলমগীর মেয়ের মাথায় পানি দিল। লতার চোখ খোলে না। তরু হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো লতার। ভাইজান পড়াতে এসে এই অবস্থা দেখে বলল, ডাক্তার ডাকবো আঙ্কেল? আমিনা হাউমাউ করে কাঁদছে। এরই মধ্যে অজ্ঞান অবস্থায় লতা বলতে লাগলো, মেরে ফেলবো, একদম মেরে ফেলবো তোরে, কাউরে বাঁচতে দিব না আমি। আমিনা সরু চোখে তাকায়। তরু ভাইজানের দিকে আর চোখে তাকিয়ে দেখে ভাইজান বিভ্রান্ত হয়ে তাকিয়েছে। আমিনা বলল, ও লতার বাপ, লতা এসব কী বলছে? ওরে মনে হয় ভূতে ধরছে। আলমগীর সায় দিয়ে স্ত্রীর কথায়। লতা আবারও বলল, ভাইজান কই? ভাইজান? আমি ভাইজানকে ছাড়া বাঁচবো না। আমি আর ভাইজান সামনের বাঁশ গাছে উঠে দোল খাবো। আলমগীর আমেনার দিকে তাকালো। আমিনা ভাইজানের দিকে। ভাইজান তাকিয়েছে তোর দিকে। কি হচ্ছে এসব? এই মেয়ে এসব কি বলছে? আমেরা বলল, ওরে মনে হয় সত্যি ভূতে ধরেছে। তরু সারা শরীর রাগে জ্বলছে। ও ইচ্ছে করছে এসব করছে। তরু লতার হাতে তেল মালিশ করছে। সবার অলক খেলে লতার বাম হাতের কনিষ্ঠ আঙুল নখ দিয়ে চেপে ধরল। লতা অনেকক্ষণ ধরে অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে থাকলো, এলোমেলো কথা বলছিল। হঠাৎ করে আঙুলে ব্যথা লাগতে চেষ্টা করতে লাগলো সহ্য করে। এক পর্যায়ে আর সহ্য করতে না পারে চিৎকার দিয়ে এলো। তরু বিড়বিড় করলো, এত এত মানুষ থাকতে আমার জন্যে নিয়ে তোর বাঁশ গাছে ঘর করতে ইচ্ছে করে না? আমি বেঁচে থাকতে এতটা সহজ হবে না তোর স্বপ্ন পূরণ। লতা সোজা উঠে বসে গেল। বাম হাতের আঙুল যেন অবশ হয়ে গেছে তার। তরু মুচকি এসে তাকালো ভাইজানের দিকে। আমিনা লতার দিকে তাকিয়ে বলল, কী রে, এতক্ষণ এসব আবল তাবল কী বকলি? লতা না জানা ভাঙ বলল, কই কী বলছি? তোর মনে নেই? না না, মনে নেই। আমিনা স্বামীর দিকে তাকালো। আলমগীর স্ত্রীর মতো মোটা বুদ্ধির মানুষ না। মেয়ের মাস্টারের উপর দুর্বল, সেটা বুঝতে তার দেরি হয়নি। কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে বলল, ওঝা আনা লাগবো না। লতা মনে মনে খুশি হলো।
তার অভিনয় তাহলে ভালো হয়েছে, তরু ছাড়া কেউ বুঝেনি তাইলে। সবাই চলে যাওয়ার পর লতা পড়তে বসলো। ভাইজান গম্ভীর হয়ে পড়েছে। লতা বিরক্ত হয়ে বলল, এরকম রোবটের মতো থাকেন কেন স্যার? মনে হচ্ছে কিছুক্ষণ পর আপনার ফাঁসি হবে। এইভাবে আছেন। ফাঁসি তো আরও ভালো, তোমাকে তো আমার তার চাইতে ভয়ঙ্কর মনে হয়। কিছুক্ষণ আগে যেই নাটক দেখালে তুমি, যদিও অভিনয় খুব কাঁচা, তবু উপস্থাপন ভালোই ছিল। আমি যা করছি আপনাকে পেতে করছি। আমি কারো ভয়ঙ্কর সব করতে পারি স্যার। সালেয়া পানি পড়া এনে নজরুলের রুমের পানির জগে পানির সাথে মিশিয়ে দিল। সময় সুযোগের অভাবে যাবে যাবে করে যাওয়া হয়নি। এখন দেখলো আর দেরি করে যাবে না। নজরুল নতুন বউ বলতে অজ্ঞান। সালেয়া নাজিয়া নিজের দলে ভিড় বাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। নাজিয়া দাদিকে সোজা বলে দেয়, আমার মা মারা গেছে এতদিন পর গেছে, কোনোদিন তো আপনি বা ফুপু কেউ আমারে এসে জিজ্ঞাসা করেনি নাজিয়া তুই কেমন আছিস। মার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, তখন আপনারা কেউ এসে আমাকে সান্ত্বনা দেননি। কতদিন না খেয়েছিলাম, কেউ এসে একবারের বেশি দুবার বলেননি খাচ্ছি না কেন। এখন আমার নতুন মা এলো, মা প্রতিদিন নিজ হাতে আমাকে খাইয়ে দেয়। আমার মন খারাপ দেখলে বুকে জড়িয়ে নেয়, নিজে বসে থাকে আমার পড়ার সময়। মায়ের বিরোধিতা করতে যাব দাদি? কেন অযথা আব্বাকে বলতে যাব? নতুন মা আমাকে জ্বালায়। সালের মেজাজ খারাপ হয়ে গেল নাতনির কথা শুনে। বিরক্ত হয়ে বলে, বোকা মাইয়া, সৎ মা কোনোদিন আপন হয় না। তুই বুঝোস না, এই মহিলা তোর বাপের সব অর্থ সম্পদ দখল করে নিব, তোর জন্য কিছুই থাকবো না। দাদি, আমার জন্য আব্বা আগে জায়গা জমি দিয়ে দিছে, তাই এসব নিয়ে আমার চিন্তা নেই। আর সৎ মা যেমন আপন মা হয় না, এটা ঠিক, তেমন এইটাও তো ঠিক যে সৎ মেয়ে কোনোদিন আপন মেয়ে হয় না। আমি যদি ওনার সাথে সৎ মেয়ের মতো ব্যবহার করি, তাহলে আমার আর নতুন মায়ের সম্পর্ক আপন মামের চাইতে ভালো থাকবে। ওনাকে আমি দেখিনি এখনও আমার কোনো ব্যাপারে হিংসে করতে। ওনার মনটা ভীষণ নরম। আমি চাই সারা জীবন যাতে ওনাকে নিজের মায়ের মতো ভালোবাসা দিতে পারি। আমার সাথে এসব কথা আর কখনো বলতে আসিয়েন না দাদি। সালেহা সেই থেকে রেগে আছে। গতকাল মেজ বউ রিনা সাথে নিয়ে কামেলতান্ত্রিকের আস্তানায় হানা দিয়ে নিয়ে এসেছে পানি পড়া। সাধক বাবা সারাক্ষণ চোখ বন্ধ করে থাকেন। ওনার সহযোগী আছে, বাবা পানিতে ফু দেয় আর চিনিতে ফু দেন। এই পানি পোড়া নাপাক অবস্থায় ধরা যায় না। সালেহা পানি মিশিয়ে চিন্তিত হয়ে অপেক্ষা করছে নজরুল আসার। ছেলে এই পানি পান করলে আস্তে আস্তে বউকে অপছন্দ করতে শুরু করবে। নজরুল দোকান নেই, ৩-৪ এলাকায় সবাই চেনা, ভীষণ সদালাপা হাসি খুশি নজরুলকে সবাই পছন্দ করে। বিকেলে দোকানে এলো তান্ত্রিকের সহযোগী সাদেক। নজরুলের সাথে কথা বলতে বলতে এক ফাঁকে বলল, আজকে খালা আম্মা গেছে আমাগো সাধক সাহেবের আস্তানা, আপনার নাম করে দেখলাম পানি পড়া আনছে। এইসব গোপন কথা যদিও আপনারে কন আমার উচিত হয় নাই, কিন্তু আপনি মানুষ ভালা, আপনার ক্ষতি হইব ব্যাপারটা মানতে কষ্ট হলো। একটু চোখ কান খোলা রেখেন, সাবধান থাকবেন। নজরুল হতবাক হয়ে গেল এসব শুনে। এমনিতে নজরুল প্রতিদিন 4 কুল পরে শোয়, ফজর আর মাগরিবে আয়তল কুচি পড়ে। এসব পানি তেল পড়া নজরুল বিশ্বাস করে না। সে বিশ্বাস করলে আল্লাহর রহমতের চাইতে বড় কেউ নেই। আল্লাহ যারে রক্ষা করার, তারে কেউ ক্ষতি করতে পারবে না। রাতে বাড়ি আসার পর আজকে সালেহা নিজে ছেলের জন্য শরবত বানিয়ে আনে। নজরুল শরবত হাতে নিয়ে বলল, কী ব্যাপার মা, রাবু কই, তুমি শরবত নিয়ে এলে কেন? বিয়ে করছিস দেখে এখন কি মায়ের হাতে খাইতে ইচ্ছা করে না, নাকি বউ নিষেধ করছে? ছালের চোখের পানি দেখে নজরুল অপ্রস্তুত হইল। সে এরকম কিছু উদ্দেশ্য করে বলেনি। আর মা কখনো নজরুলের জন্য শরবত আনেনি, তাই একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো। শরবত মুখে নিতে নজরুলের মনে পড়ে গেল আজকের মায়ের চিনি পোড়া পানি পোড়া আনার কথা। হেসে ফেলল নজরুল। হেসে মাকে বলল, তুমি খাও, আমি বাইরে থেকে আখের রস খেয়ে এসেছি। নজরুল শরবতের গ্লাসটা মায়ের মুখের কাছে নিয়ে গেল। সালে আতকে উঠে গেল। নজরুল হেসে 3 ঢোকে শরবতটা খেয়ে নিয়ে মাকে বলল, শরবত খুব ভালো হয়েছে মা। সালে খুশি। রাতে খাবার টেবিলে বসে নজরুল পকেট থেকে একটা স্বর্ণের রিং বের করে রাবেয়াকে পরিয়ে দিল। সালেহা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। নজরুল বলল, দোকানে দেখে খুব পছন্দ হয়েছে
মা মনে হলো রাবেয়ার হাতে করে সুন্দর বানাবে। সালেহা মনের কষ্টে আর খাবার খেতে পারল না। দাদির মুখখানা শুকিয়ে আমসি হয়ে দেখে নাজিয়ে হেসে ফেলল। আলমগীর সকাল সকাল ভাইজানের আব্বাকে কল দিল। বেশ খানিকক্ষণ কথা বলার পর আলমগীর নিচ থেকে বলল, ভাইজান, মেয়ে বড় হয়েছে, ভালো সন্ধানের সম্বন্ধের পোলা পেলে আমাদের জানাইয়েন। আমার তো আল্লাহ দিলে জায়গা জমি সম্পদের অভাব নেই, বাজারেও দোকান আছে, দোকান থেকে ভাড়া পাই ভালো। আমার সব কিছুর মালিক তো ছেলে মেয়ে। কল রাখতে আমিয়া বলল, আপনি সোজাসাপটা ভাইজানের কথা বললেন না কেন? আরে পাগল, আমরা নিজে থেকে কি ওদের ছেলের জন্য নিজের মেয়ের প্রস্তাব দিব নাকি? টোপ দিয়েছি, মাছ নিজে এসে ধরা দিবে। ভাইজানের বাবা ভাইজানের মাকে ডাকলেন, ডেকে আলোচনা করলেন। আলমগীরের কল এসেছে। দুজনে মিলে সিদ্ধান্ত নিল ছেলে মেয়ের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। কেয়া পাতার নৌকো পর্ব 5 পুরো গল্প প্লেলিস্টে।